কি করো কি করো? এখানে দাঁড়ালাম গাইজ, একটা জিনিস দেখলাম, সেটা হলো ওই যে দূরে দেখা যাচ্ছে হন্ডা কোম্পানি। এটা কি ফ্রি না পেইড ভাইয়া? এটা ফ্রি। ফ্রি। ইজি বাইক কোনোভাবে শ্যুট করে। এই যে এক ভদ্রলোক রং রোডে আসতেছেন, এই যে দেখেন আরেকজন মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা মূলত ঈদের আগেই রেকর্ডিং করেছিলাম। এখন যেহেতু ঈদ চলে গেছে এবং বেশ কিছুদিন পর ভিডিও এডিট করছি, তাই ঈদের আগের কথাবার্তা বলে আসলে এখন কোনো লাভ নাই। সো এখন চলে যাব মিরপুর 10 নাম্বার, যেখানে বাইকের সব জিনিসপত্র পাওয়া যায়। তো সেখান থেকে আমি আমার ব্যাগ বাঁধার একটা রশি কিনবো এবং একটি গ্লাভস কেনার চেষ্টা করব। যেহেতু হাইওয়েতে রাইড করব, সেক্ষেত্রে গ্লাভস খুবই জরুরি একটা জিনিস। আমার আগের গ্লাভসটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। মিরপুর 10-এ গিয়ে সেখান থেকে কেনাকাটা শেষ করেই আসলে মূল জার্নিটা শুরু করব। তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ব্যাগ বাঁধার কিছু আছে নাকি ভাই? ব্যাগ বাঁধার ইলাস্টিক বা সামথিং লাইক দ্যাট। ব্ল্যাক আছে, সামহাও ব্ল্যাক নাই না? তাহলে এটাই বেটার। এগুলো তো মনে হয় শক্তপোক্ত না ভাই? এই যে এটা কত করে জানো ভাইয়া? 100। সো ফাইনালি ব্যাগ বাঁধার একটা জিনিস কিনে ফেললাম, বাঁধলাম নিজের মতো করে। জানি না কতটুকু টিকবে, একটু চালাইলেই বুঝতে পারবো। এত গরম রে ভাই, কেন এত গরম? আকাশে কিন্তু রোদ নাই, বাট আবহাওয়া খুবই গরম। মিরপুর 10 নাম্বার বাইক পল্লী থেকে বেরিয়ে গাবতলী চলে আসছি। আসলে আমাদের বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলা, ঢাকা বিভাগের রাজবাড়ী জেলা। একটি খুব ছোট্ট একটি জেলা, কিন্তু একদমই শান্তশিষ্ট, কোনো ভেজাল নাই। আপনি নিউজ পেপার পত্রিকা এবং গণযোগাযোগ মাধ্যমে দেখবেন রাজবাড়িকে নিয়ে আলোচনা এবং সমালোচনা দুটি খুবই কম। যতদূর আমি শুনলাম যে এই রাস্তায় উন্নয়নের কাজ চলতেছে, তো সেইটা চলাকালীন কতটুক স্মুথলি রাইড করতে পারবে, এটাই হচ্ছে এখন মনের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন। শহরে এই ইট বালু সিমেন্ট আর ভাল লাগে না, এজন্যই মাঝে মধ্যে গ্রামে ছুটে যাই। সৃষ্টিকর্তা হয়তো বা এই জন্যই আমাদের গ্রাম একটা অপশন হিসাবে রেখেছে, যেখানে গিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলা যায়। আমি আরেকটা কনফিউশনে আছি গাইজ, সেটা হলো এটা ডানে যাবে, সরি মাই ব্যাড, আমার লেফট দিয়ে যাওয়া উচিত ছিল। দুটো রাস্তা আছে। হেমায়তপুর থেকে আপনারা যারা আসলে ঢাকা থেকে রাজবাড়িতে যান পার্সোনাল ভেহিকেলে বা বাসে বা অন্যান্যভাবে, তারা হয়তো জানবেন যে ওয়াও, এই যে সব মানুষ দাঁড়িয়ে আছে, তারা গ্রামে যাবে। পুলিশ ভাইয়েরা তাদের দায়িত্ব পালন করতেছে নাকি, যাই হোক ওটা আমার দেখার বিষয় না। ও ইয়াস, এই যে সেই গাবতলীর আমিনবাজার ব্রিজটা, রাইট সাইডের ব্রিজটা হলো, দেখেন এই যে রাইট সাইডের ব্রিজটা পরিত্যক্ত। এটা মূলত ওল্ড পুরনো যে ব্রিজটা সেটা, এবং আমি যেটাতে দিয়ে যাচ্ছি এটা হলো নতুন ব্রিজ। এখনও পুরোপুরি হয়তো এটার কাজ শেষ হয়নি, তবে দেখে মনে হচ্ছে এটা যখন শেষ হবে খুব সুন্দর একটি ব্রিজ হবে। তবে এই যে দুই পাশে যেই ধুলাবালি ময়লা, এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, মেবি করলে খুব সুন্দর লাগবে। গাড়ির গতি খুবই কম রাখছি, কারণ আমার গাড়ি আসলে এখনও ব্রেক ইন পিরিয়ডটি শেষ হয় নাই। ব্রেক ইন পিরিয়ডে আসলে সবার উচিত যেই কাস্টমার কেয়ার থেকে বা সেলস সেন্টার থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা মেনে বাইক চালানো। তাহলে যেটা হয় যে ইন ফিউচারে আপনার বাইকের কন্ডিশন ভালো থাকে, ডিউরেবিলিটি ভালো থাকে, খুব সহজে হয়তো কোনো ভেতরগত সমস্যা তৈরি হয় না। পিছনে একটা বড় বাস আছে, ওনাকে নতবা পিছনে নতবা সামনে দিয়ে দিতে হবে, ওনার সাথে চালানো যাবে না। দেখেন মানে রং রোড বাংলাদেশে একটা বড় ধরনের বিড়ম্বনা, যেই রাস্তায় যা মানায় না। এই যে ইজি বাইকটা আপনি বলেন, এই ধরনের একটা রোডে ইজি বাইক কোনোভাবেই শ্যুট করে। এই যে এক ভদ্রলোক রং রোডে আসতেছেন, এগুলো কোনোভাবেই কিন্তু মানায় না। তো এগুলো এই যে দেখেন, এই যে হোয়াট ইজ দিস, খুব দুঃসাহসী, মানে এত সাহস ওনাদের, এটা একটা বদ সাহস। এই ধরনের সাহস মানুষকে ধ্বংস করে। এই যে দেখেন আরেকজন মাশাআল্লাহ।
ওই যে সামনে, কিন্তু বেশি না, 500 মিটার সামনেই কিন্তু ফুট ওভার ব্রিজ। উনি কিন্তু চাইলেই ওই দিক দিয়ে পার হতে পারতেন, কিন্তু হি ডোন্ট কেয়ার। ও আমার যমজ ভাই। এই যে আমার সামনে একটা N160 এবং আমি একটি N160-র উপর বসে আছি, এবং যখনই কোনো সেম ব্র্যান্ডের বাইক দেখি তখন অন্তরের ভিতরে কিলবিল করে ওঠে। সো দেখেন, একটা ফুট ওভার ব্রিজ খালি পড়ে আছে। এই যে কত বড় একটা ফুট ওভার ব্রিজ, অথচ এখানে পিছনে দেখলেন কতগুলো মানুষ হেঁটে পার হওয়ার ট্রাই করতেছে। কেন ভাই? মানে ওনারা কি নিজেদের সুরক্ষা বোঝে না? এই যে দেখেন, সুপার হিরো। এখানে দাঁড়ালাম গাইজ, একটা জিনিস দেখলাম, সেটা হলো ওই যে দূরে দেখা যাচ্ছে হন্ডা কোম্পানির একটা বুথ। এখন এটা কেন দিয়েছে তারা এখানে? এটা কিন্তু একদম একটি প্রপার হাইওয়ে এবং আশেপাশে কোনো মার্কেট দোকানপাট কিছুই নাই, তো এখানে একটা বুথ তারা করেছে দেখলাম, কিন্তু এটা কেন? এই হ্যালো ব্রো, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের বুথটা দেখে ফিরে আসলাম আর কি। মানে কি 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 করতেছেন আপনারা বলেন তো? আমরা হচ্ছে এখানে আর কি ফ্রি সার্ভিস ক্যাম্প করতেছি। কি কি সার্ভিস ক্যাম্প? আপনার রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেইনলি ঈদ ক্যাম্প। যে কোনো বাইকারদের আমরা রাস্তায় যাতে তাদের কোনো প্রবলেম হয়, টুকিটাকি সমস্যা থাকে, তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। আমরা এটা হোন্ডার তরফ থেকে করতেছি। আচ্ছা, বাইকারদের জন্য আজ এবং আগামীকাল, এবং সারা বাংলাদেশের 3টা পয়েন্টে এটা চালু আছে। সাভারে একটা আছে, আমাদের নরসিংদীতে একটা আছে, আর কুমিল্লাতে একটা আছে, কুমিল্লা চান্দিনা। সারা বাংলাদেশের 3টা পয়েন্টে আমাদের এই সার্ভিস ক্যাম্পটা হচ্ছে 2 দিনের। আচ্ছা, আজকে এবং আগামীকাল। আমি যদি সহজ করে বলি, যারা হোন্ডা বাইক নিয়ে রাইড করছেন, বাড়ি যাচ্ছেন বা রাস্তায়, তাদের আপনারা একটা বেসিক সার্ভিস দিচ্ছেন, এবং তারা যদি কোনো ডিফিকাল্টিস ফেস করে সেক্ষেত্রে আপনারা তাদেরকে এখানে। এটা কি ফ্রি না পেইড ভাইয়া? এটা ফ্রি। ফ্রি না, শুধু আপনি এনি বাইক বা ইয়ামাহা বা সুজুকি, ও যে কোনো বাইক? ওয়াও ভাই, ওয়াও, এটা তো মানে এই ফার্স্ট টাইম, আমি এরকম কখনো দেখি নাই আর বাংলাদেশে। এবং এটা একটা গুড আইডিয়া, কারণ যেটা হয়, যেমন আমি আমার বাইকে আসার সময় চেন লুপ করতে ভুলে গেছি, তাই না? তো আমি যদি 100-150 কিলোমিটার এইভাবে শুকনো চেনে চালাই, এটা ক্ষতি হবে কিন্তু। এরকম অনেকেরই আছে, ওই যে যেমন ধরেন কিছুর সাথে গুতা লেগে যে লুকিং গ্লাসটা লুজ হয়ে গেছে, রাইট? তো এরকম বেসিক কিছু সার্ভিস, এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ। আমার হোন্ডা এটা করছে, তাই না? খুবই ভালো। এটার নাম দিয়েছে কি, হাইওয়ে ইট সার্ভিস ক্যাম্প। গ্রেট ভাই, গ্রেট। এটা তো সোয়াব কামাইতেছেন আপনারা খুব। হ্যাঁ, নাইস ভাই, এটা খুব ভালো ইনিশিয়েটিভ। হ্যাঁ, ভালো থাকেন। ধন্যবাদ। জি, হোন্ডা থেকে আর কি চেষ্টা করি। খুবই ভালো। আপনারা কি হোন্ডাতে এমপ্লয়ি আপনারা, তাই তো না? ও ভেরি নাইস ভাই, থ্যাংক ইউ সো মাচ। হোন্ডা যে উদ্যোগটা নিয়েছে, এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ, কারণ হাইওয়েতে যখন বাইকাররা রাইড করে তখন কিন্তু ছোটোখাটো অনেক প্রবলেমেই তারা পড়ে, এবং দেখা গেল যে শহরে রাইড করতে করতে বাইকার বুঝতেই পারতেছে না যে তার বাইকের চেনটা লুজ হয়ে গেছে। তো সে কিন্তু যখন হাইওয়েতে আসবে তখন সে বুঝতে পারবে যে তার বাইকের চেনটা লুজ হয়ে গেছে, এবং তখনই সেই হোন্ডার সার্ভিস বুথ থেকে তার বাইকের বেসিক সার্ভিসটা সে করাইতে পারবে, এবং উইদাউট কস্ট। ভাবা যায়, মানে এই সময় এইরকম একটা অবস্থাতে হোন্ডা যে কোনো ব্র্যান্ডের বাইককে হাইওয়েতে ফ্রি সার্ভিস দিচ্ছে। মানে এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল। এই হোন্ডাকে এর জন্য বাহবা দিতেই হবে। খুবই মানে আজকে রাইড করে এত মজা লাগতেছে, কারণ হলো যে ওয়েদার, রোদ নেই, কোনো ডিস্ট্রাকশনস নেই, শুধু একটা জায়গায় প্যারা খাইতেছি। কিছু বড় বড় জায়ান্ট সাইজের বাসগুলো হচ্ছে ওভারটেক করতেছে একদম মানে রুলসের বাইরে। এই দেখেন এখানে এটা কি চলতেছে, এটা কি? কি করো? এই তোমরা অ্যাক্সিডেন্ট করবা তো, গাড়ি তোমাদের গায়ে উঠে যাবে তো, সমস্যা নাই? ও মাই গড গাইস, দেখেন মানে আসলে কতটা বাজে অবস্থা আমাদের সোসাইটির। এই ছেলেগুলো এখন কোথায় থাকার কথা আর কোথায় আছেন তারা? এই ছেলেটার দেখেন, ওর গালে একটা বিশাল একটা কাটার দাগ,
হয়তো কোনোভাবে মানে কি বলবো, এই যে দেখেন পুলিশ এখানেই, এই যে ভ্যানটা যাচ্ছে মনের সুখে, তাও উনি ওনার পজিশনেও নাই। ওই যে একজন হেলমেট ছাড়া হাইওয়েতে বেরোয় গেছে, আবার তার মধ্যে মাথায় নাই চুল। ওয়ালাইকুম সালাম। বাড়ি যাচ্ছ? বাড়িতে যাও, বাড়িতে। বাচ্চাগুলো ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন ঈদ আসলে আমাদেরকে খুব আনন্দ দিত। আমি ছোটবেলায় ঈদকে ঘিরে অনেক স্বপ্ন দেখতাম। রোজার শুরুতেই ঈদের জন্য একটা প্রস্তুতি থাকতো, চাঁদ দেখা, হাতে মেহেদি দেয়া, নতুন জামা কাপড় কেনা, আরো অনেক কিছুই। কিন্তু বয়সের সাথে, সময়ের সাথে এই ব্যাপারগুলো কেমন যেন বদলে গেছে। এখন আর ঈদের যে একটা পরিপূর্ণ আমেজ সেটা কাজ করে না। একজন পুলিশ সদস্য, উনি স্পষ্ট তার পেছনে লেখা পুলিশ, একটা হাইওয়েতে, একজন না দুজনই পুলিশ সদস্য, হাইওয়েতে ওনারা রাইড করতেছে, অথচ পিলিয়ন যে পুলিশ সদস্য আছেন তার মাথায় কোনো হেলমেট নাই। এই কাজটা যদি আমি করতাম ঢাকায় বা এইখানেই যদি করতাম, তাহলে আমার 12টা বাজায় দিত। আমার দইরা মামলা হামলা দিয়া মানে আমার বাপের নাম ভুলাই দিত। সো অলমোস্ট ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি। 5 নম্বর ফেরিঘাটে যাব, কারণ 5 নম্বর ফেরিঘাটে সবসময় ফেরি অ্যাভেলেবেল থাকে বলে আমি জানি। ফেরি পার হলে খুব বেশি সময় লাগবে না। যারা ফেরি পার হবেন তারা এইখানে, টিকিট তো এখানেই না? কয় টাকা ভাই? 120 টাকা নেন ভাই, নাইস। তো যারা ফেরিতে উঠবেন তাদের উচিত হলো এইখান থেকে টিকিট কেটে নাও, কারণ যারা ফেরিতে বা ফেরির বাইরে টিকিট বিক্রি করে তারা আপনার কাছ থেকে একটু দাম বেশি নেবে, এবং এটা কোনোভাবেই ঠিক নয়। এটা কিসের? একটু ধরেন, আমি একটু বের করি। ফেরি ভাড়া আগের চাইতে কয় টাকা বাড়লো তাইলে? মোটর সাইকেল গত বছর ছিল 70 টাকা, 100, মানে 3-4 বছর ধরে বাড়লো, তাই তো? আচ্ছা, আর এটা কি সবার জন্য, যারাই যাবে, আর যাত্রী যারা তাদের জন্য না, শুধু মোটর ভাড়া ওই ঘাটে রেখে দেয়, যারা লোকাল যেতে হাইটা যায় এটা ঘাটে রেখে দেয় 45 টাকা। এগুলো আমাদের লাভ। মোটরসাইকেল 3 জন যাবে একই ভাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। 3 জন যাত্রী দিলে হাইটা যায় আমাদের 3 চলে 120 টাকা। 30 টাকা লাগে না। এমনি সময়তে আপনাদের ফেরির সামনে কিছু লোকজনে যে আপনাদের এই জিনিসগুলো ওরা বিক্রি করে, খুব বিরক্ত করে ভাই, বুঝছেন? দাম বেশি রাখে, বকশিস টকশিস বলে। ওরা টাকা চায়, বুঝছেন? এটা খুব খারাপ লাগে তখন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুটা বালতিতে পানি ঢাললে কিন্তু পানি জমবে না, তেমনি যেখান থেকে যা সংগ্রহ করা উচিত সেখান থেকেই করবেন। যারা এই যে কিছু অসাধু লোক আছে যারা ফেরির সামনে থাকে, এই টিকিট বিজনেস, তারা আপনার কাছ থেকে টিকিট বেশি দামে বিক্রি করবে আপনার কাছে, 10 টাকা 20 টাকা বেশি। তাদের একটা উছিলা যে ঈদ বোনাস। আরে ভাই, প্রত্যেকটা মানুষের কাছ থেকে তুমি ঈদ বোনাস নিবা মানে মঘের মুল্লুক নাকি? তার চেয়ে ভালো আপনি দ্য লিগ্যাল বুথ থেকে কি টিকিট তো করি নাই। কত? কেন 150 কেন? আপনি বেতন পান না? আপনি তো বেতন পান, আপনি সরকারি চাকরি করেন, আপনার একটা সম্মান আছে, তাই না? আপনি কিন্তু খুব একজন সম্মানী লোক, এটা জানেন? আপনার নেম প্লেট কই? নেম প্লেট লাগান নাই কেন?
তো আপনি কি মনে করেন সরকারের কাছে একটা নেম প্লেট বানানোর টাকা নাই? বা আপনার ডিপার্টমেন্টের কাছে নাই? তো লাগান না কেন? এগুলো ভাই প্রফেশনালিজম না, বুঝছেন? এগুলো মানানসই না, ধরেন। আর আপনি 10 টাকা করে নিচ্ছেন, এই চিত্রটা দেখতে খুব খারাপ লাগতেছে, কারণ আপনি একজন আনসার সদস্য। তো আপনি একজন আনসার সদস্য হয়ে আপনি 10 টাকা করে কেন নেবেন? আপনি করতেছেন হলো আনসারের চাকরি বিহেভিয়ার ভিখারির মতো, তাহলে কেমনে হবে? ডিপার্টমেন্ট ওনাদেরকে স্যালারি দেয়, ইভেন সাধারণ মানুষ থেকেও কিন্তু ওনারা ভালো ঈদ বোনাস এবং সময় মতো পায়। সবচেয়ে বড় কথা, আমরা যারা আছি, তারপর আরও সাধারণ মানুষ যারা আছে, আমরা সাধারণ মানুষটা কিন্তু আসলে ঈদ বোনাস থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা প্রপারলি কিন্তু পাই না, বা আর ওনারাও সেই তুলনায় যথেষ্ট প্রিভিলেজড। তারপরেও এই অভ্যাসটা ওনাদের গেল না। আমার মনে হয় এগুলো বাংলাদেশেই সম্ভব, জানি না অন্য কোথাও হয় কি না। যদিও হয় তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক। পদ্মা নদী অনেক সুন্দর, কিন্তু মাঝে মধ্যে পদ্মা নদী আমাদেরকে তার ভয়ঙ্কর রূপটা দেখায়। যেমন ঝড় তুফান এবং অতিরিক্ত পানির স্রোতের সময় পদ্মা নদী কিন্তু একটি ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়। তবুও এই নদী আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই নদীর পাড়ের মানুষগুলোর রিজিক কিন্তু এই নদী থেকেই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছেন। ফেরি থেকে বাইক নামানোর যে রাস্তা, এটা মোটেও স্মুথ না। এখানে আপনি যদি তাড়াহুড়ো করেন, সেক্ষেত্রে ভয়াবহ বিপদ ঘটার কিন্তু একটি সুযোগ রয়েছে। সো ফেরি থেকে নেমে আবার বাড়ির পথে কিছুক্ষণ ড্রাইভ করতে হবে। আমি শিওর না গিয়ে ইফতার ধরতে পারবো কিনা, বাট চেষ্টা করবো। আসলে আমার বাইকের ব্রেক ইন পিরিয়ড থাকার কারণে আমি বাইকের নির্দিষ্ট গতিতে আসলে চালিয়ে আসতে পারি না, এই কারণে অনেক সময় লেগে গেছে। ফাইনালি আমি একদম আমার বাড়ির কাছাকাছি। যেতে যেতে অনেক কথাই বললাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।